আমার আজকের রেসিপি গোলবাড়ি স্টাইলে মাটন কষা। আর আপনারা তো মোরাললেস সবাই জানেন যে এই গোলবাড়ি মাটন কষার কালার এবং স্বাদ কিন্তু একেবারেই আলাদা। তবে এটা রান্না করার প্রসেসটাও কিন্তু অন্য মাটন কষার থেকে একটু ভিন্ন। তাই এটা কোন পদ্ধতিতে রান্না করলে অরিজিনাল গোলবাড়ির মাটন কষার মতো কালার এবং স্বাদটা আনতে পারবেন, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। আমি এখানে 2 কেজি মতো মাটনকে আগেই খুব ভালো করে ক্লিন করে রেখেছি। আর আমি কিন্তু এখানে একটু সলিড জাতীয় মাটনটা বেশি নিয়েছি, কেননা গোলবাড়ির মাটন কষায় কিন্তু সলিড জাতীয় মাটনটা বেশি ব্যবহার করা হয়। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে একে একে অ্যাড করছি নুন স্বাদ মতো, পেঁয়াজ পেস্ট 2 টেবিল স্পুন, আদা পেস্ট 1 টেবিল স্পুন, রসুন পেস্ট 1 টিস্পুন, কাঁচা পেঁপে পেস্ট 2 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা পেস্ট 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ইয়োগার্ট হাফ কাপ ও সর্ষের তেল পরিমাণ মতো। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে মাটনের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিতে আমি যে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি বা করব, সবই কিন্তু গোলবাড়ির মাটন কষায় ব্যবহার করা হয়। তাই এখানে কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টসকেও স্কিপ করা চলবে না। দেখুন, এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্যে। আর আপনাদের হাতে যদি অতটা টাইম না থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে মিনিমাম 4 ঘন্টা মতো ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবেন। কেননা মাটনটা ম্যারিনেট হওয়ার উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে গোলবাড়ির মাটন কষার অরিজিনাল টেস্টটা আনার ক্ষেত্রে। দেখুন, এ পর্যায়ে এটাকে কিন্তু আমার র্যাপ করে নেওয়া কমপ্লিট। আর ফিরে আসছি আমি ওভারনাইট পরে। গোলবাড়ির মাটন কষার বিউটি হলো কিন্তু কালচে কালার। আর সেই কালচে কালারটা আনার জন্য কিন্তু চায়ের লিকার ব্যবহার করা হয়। তার জন্য আমি একটা সসপ্যানে 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেব, যতক্ষণ না জলটা খুব ভালো করে ফুটে উঠছে। দেখুন, জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন চা পাতা। এখন আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে লিকারটা বের করে নেব। দেখুন, লিকারটা কিন্তু খুব ভালো করে বের হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি ওভেনটা অফ করে দেব এবং এটাকে আমি কিন্তু একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু গোলবাড়ির মাটন কষাতে সর্ষের তেলটা ব্যবহার করা হয়, তাই আমি গোলবাড়ির মাটন কষার অরিজিনাল স্বাদটা আনার জন্যে সর্ষের তেলটাই এখানে ব্যবহার করছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন সুগার। এই পর্যায়ে একটু সুগার অ্যাড করলে কিন্তু সব কিছুকে যেমন ব্যালেন্স করবে, সেই সঙ্গে সুগারটা ক্যারামেলাইজড হয়ে মাটন কষাতে খুব সুন্দর একটা কালার আসতেও হেল্প করবে। এ পর্যায়ে আমি এখানে ফোড়ন হিসেবে পরিমাণ মতো গোটা গরম মশলা ও 2টো তেজপাতা অ্যাড করে নাড়তে থাকবো, যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ পেস্ট 3/4 কাপ ও সামান্য পরিমাণ নুন। এ পর্যায়ে একটু নুন অ্যাড করলে পেঁয়াজ পেস্টটা অ্যাড করার পরে তেল ছিটকানোর যে একটা প্রবণতা থাকে, সেটা অনেকটাই কমে যায়। দেখুন, এ পর্যায়ে পেঁয়াজটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। কারণ পেঁয়াজটার কালার কিন্তু
অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে একে একে অ্যাড করছি আদা পেস্ট 1 টেবিল স্পুন, রসুন পেস্ট 1/2 টেবিল স্পুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন ও হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এই রেসিপিতে কিন্তু আদা পেস্টের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, কেননা মাটনের যে কোনো পদে কিন্তু আদার পরিমাণটা বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে। দেখুন এখানে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ওভারনাইট ম্যারিনেট করে রাখা সেই মাটনটা। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাটনটা থেকে খুব ভালো করে জলটা ছেড়ে দিচ্ছে। স্পেশালি গোলবাড়ির মাটন কষাতে কিন্তু কোনো জল অ্যাড করা হয় না এবং মাটনটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কষিয়ে রান্নাটা করা হয়। তাই আমি এই পর্যায়ে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি। দেখুন মাটনটা থেকে কিন্তু খুব ভালো করে জলটা ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি এখানে অ্যাড করছি জায়ফলের গুঁড়ো 1/3 টিস্পুন, জয়িত্রীর গুঁড়ো 1/3 টিস্পুন ও গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চায়ের লিকারটা কোন পর্যায়ে অ্যাড করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো, কারণ এই টাইমিংটা জানাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আবারও আমি এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্যে। মাঝে আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা পেস্ট 2 টেবিল স্পুন, কেননা গোলবাড়ির মাটন কষাতে কিন্তু কালচে কালারটা আনার জন্যে একটু পেঁয়াজ বেরেস্তা পেস্ট অ্যাড করা হয়। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট। আবারও আমি এটাকে ঢেকে রেখে দেব বাকিটা হওয়ার জন্যে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর তাছাড়া মাটনটাও কিন্তু 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, আগে থেকে রেডি করে রাখা সেই চায়ের লিকার ও স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা আমি মাটনটা ম্যারিনেট করার সময়ও কিন্তু কিছুটা নুন অ্যাড করেছিলাম। আবারও আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্যে। মাঝে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে এটা আবার তলায় লেগে না যায়। যদি এটা তলায় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু গোলবাড়ির মাটন কষার অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আপনাদের মনে হতে পারে চায়ের লিকারটা অ্যাড করার কারণে এটা থেকে চায়ের একটা স্মেল বেরোবে কিনা, সেটা কিন্তু একদমই না। বরং চায়ের লিকারটা অ্যাড করার কারণে কিন্তু এটাতে অলরেডি কালচে কালারটা আসতে শুরু করে দিয়েছে। আবারও আমি এটাকে ঢেকে দিলাম বাকিটা হওয়ার জন্যে। সবশেষে আমি এখানে অ্যাড করব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এই মাটন কষাটাকে কিন্তু প্রেসার কুকারে রান্না করা চলবে না, কেননা গোলবাড়ির মাটন কষার অরিজিনাল টেস্টটা পেতে হলে কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে রান্না করলাম এভাবেই করতে হবে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢেকে এভাবে রেখে দেব। দেখুন গোলবাড়ির মাটন কষার বিউটি হলো কিন্তু কালচে কালার, সেটা কিন্তু এখানে পারফেক্টলি চলে এসেছে। আর তাছাড়া এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।